নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসীকেই। কারফিউ শিথিলে মহাসড়কে দূরপাল্লার যানবাহন সংখ্যা বেড়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে হাইওয়ে পুলিশ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বললেন নৌবাহিনী প্রধান। নাশকতার কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে স্বল্প দূরত্বে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশবাসীর কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনকালে তিনি আহ্বান জানান, ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে যারা এসব তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসী করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অরাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে সন্ত্রাসী মহল রাজধানী জুড়ে চালায় নানা ধরনের তাণ্ডব, আর এতে ধ্বংসলীলায় পরিণত হয় রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল সহ সরকারি নানা স্থাপনা। সকালে মিরপুর 10 নম্বর ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে চালু হয় মেট্রো রেল। বিষণ্ণ দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এই সম্পদ ঘুরে দেখেন মেট্রো রেল চালুর মূল কারিগর শেখ হাসিনা। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। কি না করেছে মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। হত্যা এবং জনগণের সম্পদ ধ্বংসকারীদের বিচারের কথা জানান শেখ হাসিনা। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়, এবং সেইভাবেই এটা করা হয়েছে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। অরাজনৈতিক একটি আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা টার্গেট করে হামলা চালায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের উপর, যাতে আজ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ও দেশের জনগণ। নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করেই আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা 5 দিন ব্যাপী কারফিউ জারি থাকায় মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। আজ কারফিউ অনেকটা শিথিল থাকায় মহাসড়কে দূরপাল্লার যানবাহন সংখ্যা বেড়েছে। স্থানীয় রুটে ঢাকাগামী পরিবহনগুলো স্বাভাবিক সময়ের মতোই চলছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন স্টেশনে যার যার গন্তব্যে যাওয়া যাত্রীদের আনাগোনাও বাড়ে। মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে হাইওয়ে পুলিশ।
কারফিউ শিথিল হওয়ার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফিরেছে প্রাণচাঞ্চল্য। টঙ্গী স্টেশন রোড, চেরাগালি, কলেজ গেট, গাজীপুর এলাকায় এই মহাসড়কে চলাচলরত স্বল্প দূরত্বের পরিবহন বেশি দেখা গেলেও দূরপাল্লার পরিবহন একটু কম চলাচল করছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের গাড়ির সংখ্যা ছিল বেশি। ব্যক্তিগত গাড়ি ও মোটর চালিত 3 চাকার অটো গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে এই মহাসড়কে। কর্মের তাগিদে ঘর থেকে যারা বের হয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ময়মনসিংহে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, অফিস আদালত, ব্যাংক, বিমা খোলা থাকায় মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। নগরীর মেসুয়া বাজার সহ অন্যান্য কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। মাঝকান্দা আন্তজেলা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। নগরীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল। দর্শক, ভোলা থেকে লঞ্চঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। ঢাকা ভোলা এবং ভোলা ঢাকা এবং ভোলা লক্ষ্মীপুরের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আমি আছি এখন ভোলা ইলিশা ঘাটে। আপনাকে আমি যেমনটি দেখাতে চাই, কিন্তু লঞ্চগুলিতে মানুষের উষ্পে পড়া ভিড় দেখা গিয়েছে। আমার সাথে সাধারণ যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এই দীর্ঘ 5 দিন 144 ধারা জারির ফলে কিন্তু মানুষের যে উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলার একমাত্র চলার যে পথ, নৌপথটিতে লঞ্চ চলাচল বন্ধ ছিল, যার ফলে কিন্তু ভোলা থেকে ঢাকামুখী মানুষ এবং ঢাকা থেকে ভোলামুখী মানুষ কিন্তু তাদের যে চলাচলের পথগুলিতে তারা তাদের দৈনন্দিন যেই কাজ তাদের ব্যাহত হয়ে গিয়েছে। আজ দীর্ঘ 5 দিন পরে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়াতে কিন্তু সকল লঞ্চগুলিতে মানুষের উষ্পে পড়া ভিড় দেখা গিয়েছে। আমার সাথে সাধারণ যাত্রীদের সাথে কথা হয়েছে। সাধারণ যাত্রীরা বলছেন যে গত শনিবার থেকে 5 দিন লঞ্চ বন্ধ থাকাতে কিন্তু তারা তাদের গন্তব্যে কেউ যেতে পারেননি এবং ঢাকা থেকে অনেকে তারা নিজেদের যে জন্মস্থানও কিন্তু আসতে পারেননি। আমার সাথে বিআইডব্লিউটি এর সাথে কথা হচ্ছে, তিনি বলছেন যে শনিবার থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে রাত 8টা পর্যন্ত লঞ্চ চলাচল করে বলে তিনি জানিয়েছেন। এই ছিল ভোলা থেকে শেষ খবর। টাঙ্গাইল জেলায় কারফিউ সকাল 7টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত শিথিল করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম গতকাল সন্ধ্যায় এই আদেশ জারি করেন। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী ছদ্মবেশী দুষ্কৃতিকারীদের সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া 10টি মামলায় 24 ঘন্টায় 18 জন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তারা এই শিথিলকালীন সময়ে তাদের যে কর্মসংস্থানেও তারা এসছে এবং তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা তারা পরিচালিত করছে। ব্রাহ্মণবাড়িয়া আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় স্বস্তি ফিরেছে জনগণের মাঝে। সকাল থেকে যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরা ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে শহরে তীব্র যানজট দেখা দেয়। খোলা ছিল ব্যাংক, বিমা, দোকানপাট, হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস। সড়ক মহাসড়কে চলাচল করেছে পণ্যবাহী যানসহ সিএনজি, ইজি বাইক, ছোট বড় সকল যানবাহন। জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তৎপর। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় আশুগঞ্জ, সরাইল ও সদর মডেল থানায় 4টি মামলা হয়েছে। সারা দেশে চলমান অস্থিরতার জেরে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার খোলা হয়েছে পোশাক কারখানা। এতেই পোশাক শিল্পে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকালে আশুলিয়ার 2টি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে দেখা গেছে। শ্রমিকদের কারফিউ পাস হিসেবে তাদের আইডি কার্ডই গণ্য হচ্ছে। এছাড়াও পোশাক খাতে জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।
চলমান পরিস্থিতিতে 4 লাইনের জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন এলাকায় অবস্থান করা বিভিন্ন ট্রেনের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বাড়তি টহল জোরদার করা হয়েছে। থানা পুলিশ ছাড়াও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একাধিক দল প্ল্যাটফর্মের পাশাপাশি রেল ইয়ার্ডে মোতায়েন করা হয়। নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে টহল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে অব্যাহত রাখার জন্য এবং যে কোনো প্রকার নাশকতামূলক দেশের স্বার্থবিরোধী কোনো প্রকার অপতৎপরতা রোধকল্পে সশস্ত্র বাহিনীর সদস্যগণ, সেনা, নৌ, বিমান বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বলে মন্তব্য করেছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। খুলনার মোংলা বন্দরে সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে নৌবাহিনী প্রধান মোংলা বন্দর ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান উপস্থিত ছিলেন। আমার বিশ্বাস সশস্ত্র বাহিনীর এই মোতায়েনের ফলে সার্বিকভাবে খুব শীঘ্রই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং আমাদের এই কর্মকাণ্ডে আমরা আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে পুনরায় চালু করা হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। চলমান কারফিউ ও সাধারণ ছুটির কারণে বন্ধ থাকার পর বুধবার থেকে আংশিকভাবে এই কার্যক্রম শুরু হয়। চলমান পরিস্থিতিতে গত শনিবার থেকে বন্ধ ছিল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। টানা 4 দিন বন্ধ থাকার পর বুধবার দুপুরের দিকে 29টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক সোনাহাট স্থলবন্দরে প্রবেশ করে। আজ দুপুর পর্যন্ত 47টি পাথর বোঝাই ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। সোনাহাট স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, বৃহস্পতিবার থেকে বন্দরে আমদানি রপ্তানি পূর্ণভাবে চালু হলেও নেট সমস্যার কার্যক্রম অব্যাহত হচ্ছে। মানিকগঞ্জের ঘিওরের ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ঘিওর উপজেলার কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রফিকুল ইসলাম ও রাসেল মিয়া। পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, গত মঙ্গলবার সাটুরিয়া উপজেলার ধানখোড়া ইউনিয়নের গোলরা কামতা এলাকার 60 জন স্থানীয় ব্যক্তি সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকায় নৌভ্রমণে যান। এরপর নৌভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার থেকে 58 জন ব্যক্তির সাঁতরে পারে উঠতে পারলেও 2 জন নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এবার শারমিন কার্ড সেন্টার চট্টগ্রাম বুলেটিন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার কারণে 1 সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে স্বল্প দূরত্বে সীমিত পরিসরে কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ কারফিউ শিথিল থাকা অবস্থায় চট্টগ্রাম থেকে চলছে শুধু নাজিরহাটগামী ট্রেন। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তায় চালানো হচ্ছে তেল পরিবহনের ট্রেন। বিভিন্ন স্থানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন ডিপো ও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে ট্রেন যোগে জ্বালানি তেল পৌঁছে দেওয়া হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির জানান, দূরপাল্লা ট্রেন চালুর বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। দিনের যে সময় কারফিউ শিথিল থাকবে ওই সময় ট্রেন চালানো হবে। কারফিউ শিথিল থাকায় চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে আজ ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও সবজির সরবরাহ ছিল কম। তাই আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল 5 থেকে 10 টাকা বেশি, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে। এ বাজারে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। সবজি নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসলে ফিরতি পথে খালি যেতে হচ্ছে ট্রাকগুলোকে, তাই দ্বিগুণ ভাড়া আদায় করছেন চালকরা।
সাম্প্রতিক পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করবে। দুপুরে চট্টগ্রাম বন্দরের একটি অনুষ্ঠান শেষে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বন্দরের কন্টেইনার টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ সোহাইল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। এই কারণে আর্থিক ক্ষতিতে পড়া ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছিল। আমার মনে হয় সেই ষড়যন্ত্র সফল হবে না। আমাদের অর্থনীতি গতিশীল থাকবে এবং আমাদের যে লক্ষ্য 2041 সালের উন্নত বাংলাদেশ, সেই লক্ষ্য থেকে আমাদেরকে কেউ টেনে ধরতে পারবে না। জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম ঢাকা মহাসড়ক পণ্য পরিবহনের জন্য এখন নিরাপদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন পণ্য পরিবহন সমিতির নেতাদের নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AKM গোলাম মোর্শেদ খান, বিজিবি, NSI, DGFI, সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পটুয়াখালীতে স্বামী ও স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের নিজেদের বদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত 3 দিন যাবৎ তাদের মুঠোফোনে না পেয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়ির প্রধান গেট ভিতর থেকে বদ্ধ থাকায় প্রতিবেশীরা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পটুয়াখালী পুলিশ সুপার আব্দুস সালাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। চলমান পরিস্থিতিতে ময়মনসিংহ নগরীতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। নগরীর কালীবাড়ি রোডে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। এ সময় ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শঙ্কর সাহা, ব্যবসায়ী শাহিন আলম, AKM আজাদ সেলিম, বিধুভূষণ রায়, নাসির উদ্দিন পাপ্পু সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালের গরুনদী উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলামের সভাপতিত্বে ঢেউটিন নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার সহ অন্যান্যরা। বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। এসব অননুমোদিত যানবাহন চলার ফলে বাড়ছে দুর্ঘটনা। গত 6 মাসে এই রুটে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 36 জন। বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শাপলা ফুলের স্টিকার লাগিয়ে বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। বেপরোয়া গতিতে মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে মাহেন্দ্রা, ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি, আলম সাধু ও ভ্যানগাড়ি। সামনে দিয়ে যাতায়াত করলেও এসব অবৈধ যানবাহনের ব্যাপারে নীরব ভূমিকায় পুলিশ। স্টিকারধারী মাহেন্দ্রা চালকরা জানান, প্রতি মাসে স্টিকার বাবদ 500 টাকা করে দেওয়া হয়। শহরের কাটাখালী মোড়ে মাহেন্দ্রা স্ট্যান্ডে ও ফকিরহাট মাহেন্দ্রা স্ট্যান্ডে 2 জন এই চাঁদা সমন্বয় করে। অবৈধ যানবাহন নসিবন করিবন চলার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু মূলত দাদাই নসিবন করিবন অবৈধ যত পরিবহন সেক্টর আছে এগুলো চলতেছে, যেগুলোর কোনো বৈধতা নাই। এরা যা গাড়ি চালাচ্ছে, ছেলেরা যারাই চালাচ্ছে এরই অভিজ্ঞতা নেই না থাকার কারণে এরা ইচ্ছে মতো সামনে আমাদের গাড়ির সামনে পড়ে দুর্ঘটনা ঘটায়। অবৈধ এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের কারণে সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, এমন দাবি পরিবহন চালক ও বাস মালিক সমিতির। এই একটা স্টিকার দিয়ে
কিছু গাড়ি চলাচল করছে। আমরা জানতে পেরেছি এই গাড়িগুলা, এই স্টিকারগুলা 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এই গাড়িগুলো থাকলে প্রশাসন এই গাড়িগুলোকে কিছু বলবে না। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসীকেই। কারফিউ শিথিলে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা বেড়েছে। নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় কাজ করছে হাইওয়ে পুলিশ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনী তাতে কাজ মিলিয়ে কাজ করে যাবে বললেন নৌবাহিনী প্রধান। নাশকতার কারণে 1 সপ্তাহ বন্ধ থাকার পর চট্টগ্রামে স্বল্প দূরত্বে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ থেকে ভিজিট করুন /মাই টিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /মাই টিভি বাংলা /মাই টিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।